আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল তাবাসসুম তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে চলে আসলাম। তো আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে আলোচনা করব। আজকে আমরা অনুসন্ধানী পাঠের অধ্যায় 15 নিয়ে জানব। তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই। গত ক্লাসে আমরা নবায়নযোগ্য সম্পদ সম্পর্কে জেনেছিলাম। তোমাদের সবার কি মনে আছে নবায়নযোগ্য সম্পদ কাদেরকে বলা হয়? নবায়নযোগ্য সম্পদ হচ্ছে যে সকল সম্পদকে বারবার ব্যবহার করা যায় এবং যে সকল সম্পদ হচ্ছে পুনরায় এদেরকে আমরা কাজে লাগাতে পারছি, সেগুলোই হচ্ছে নবায়নযোগ্য সম্পদ। তো আমরা গত ক্লাসে নবায়নযোগ্য সম্পদের কয়েকটা উদাহরণ জেনেছিলাম, যেমন পানি, সূর্যের আলো, বায়ু শক্তি, বিভিন্ন ধরনের সম্পদ সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা সেই নবায়নযোগ্য সম্পদের উদাহরণগুলো জানব এবং কিভাবে আমরা এই নবায়নযোগ্য সম্পদগুলোকে ব্যবহার করে আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করে থাকি সেটা শিখে নিব। পৃথিবীতে নানান ধরনের নবায়নযোগ্য সম্পদ আছে, তার মধ্যে কিছু সম্পদ আমাদের শক্তি চাহিদা পূরণ করে আর কিছু সম্পদ আমাদের বস্তুগত চাহিদা পূরণ করে। তাহলে নবায়নযোগ্য সম্পদের মধ্যে কিছু সম্পদ আমাদের নিজেদের চাহিদা পূরণ করে থাকবে আর কিছু সম্পদ হচ্ছে আমাদের বস্তুগত চাহিদা, মানে আমরা এই বস্তুটাকে ব্যবহার করব সেই বস্তুগত চাহিদাটাকে পূরণ করে থাকে। তো প্রথমত আমরা যে নবায়নযোগ্য সম্পদ সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি সৌরশক্তি। সৌরশক্তি বলতে কাকে বোঝানো হচ্ছে? সূর্যের শক্তিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সূর্যের আলোটাকে বোঝানো হচ্ছে। সূর্য আমাদের থেকে অনেক দূরে, তো এত দূরে থাকা সত্ত্বেও সূর্যের থেকে আমরা কি পাই? আমরা তাপ এবং আলো দুটোই পাই। এবং সূর্যের তাপ এবং আলোর জন্য আমাদের পৃথিবীতে উদ্ভিদ তাদের খাদ্য তৈরি করতে পারে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, এবং তাছাড়া উদ্ভিদ ছাড়াও বিভিন্ন প্রাণী এই পৃথিবীতে বসবাস করতে পারছে এই সূর্যের আলো এবং তাপের জন্য। তো দেখো এখানে তোমার সৌরশক্তি সম্পর্কে কি বলেছে। সূর্যের অভ্যন্তরে ফিউশন নামের নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে বিপুল পরিমাণ শক্তি সৃষ্টি হয়। সূর্য থেকে নির্গত সেই সৌরশক্তি তাপ এবং আলো হিসেবে পৃথিবীতে আসে। তাপের উৎস এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌরশক্তির প্রচুর সম্ভাবনা রয়েছে। তোমরা সবাই ফটোভোল্টাইক প্যানেল বা সৌর প্যানেল দিয়ে সূর্যের আলোকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হতে দেখেছ। বড় সোলার কনসেন্ট্রেটর দিয়ে বাষ্প উৎপাদন করে সেগুলোও নানা কাজে ব্যবহার করা হয়। শীতপ্রধান দেশে পানি গরম করা এবং ঘর গরম রাখার জন্য সৌরশক্তি ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে সূর্যের আলোকে ব্যবহার করে কিভাবে বিভিন্ন কাজে বা বিভিন্ন শক্তিতে রূপান্তরিত করতে পারি সেই সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়া আছে। তো আমরা সেটা এখন বিস্তারিত জানব। আচ্ছা, এখন আমরা দেখি যে ফিউশন বিক্রিয়া কাকে বলে বা ফিউশন বিক্রিয়াটা কি। আমরা সকলে নিউক্লিয়াস পড়েছি, তোমাদেরকে মনে আছে নিউক্লিয়াস হচ্ছে কাকে বলে? কোনো একটা পরমাণুর কেন্দ্রে যে প্রোটনের নিউট্রন মিলে যে অংশটা গঠন করে তাকেই কিন্তু নিউক্লিয়াস বলা হয়। অর্থাৎ নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর কেন্দ্রে অবস্থান করছে। এখন ফিউশন বলতে বোঝানো হচ্ছে যখন কয়েকটা ছোট ছোট নিউক্লিয়াস, আমি এখানে লিখছি দেখো ছোট ছোট নিউক্লিয়াস, যখন ছোট ছোট কয়েকটা নিউক্লিয়াস মিলে বড় একটা নিউক্লিয়াস তৈরি করে তখন আমরা সেই বিক্রিয়াটিকে বলে থাকি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। ফিউশন বলতে আসলে যুক্ত হওয়া বোঝায়, মানে নিউক্লিয়াসগুলো যুক্ত হবে। তো এই যখন নিউক্লিয়াসগুলো যুক্ত হয় তখন যে ছোট নিউক্লিয়াসের সাথে আরেকটা ছোট নিউক্লিয়াস যখন যুক্ত হবে তখন বড় নিউক্লিয়াস তৈরি হচ্ছে, এবং বড় নিউক্লিয়াস তৈরি হওয়ার সময় এখানে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি আমরা তাপ এবং আলো হিসেবে দেখতে পারি। তো এখন এই যে সূর্য থেকে সূর্যের ভিতরে কি হয়? সূর্যের ভিতরে যে হিলিয়াম বা মানে হাইড্রোজেন যেটা রয়েছে সেটা কিন্তু তারা নিজেদের মধ্যে কি করে, ছোট ছোট নিউক্লিয়াসগুলো যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস তৈরি করে। যখন বড় নিউক্লিয়াস তৈরি করে তার মধ্যে গিয়ে মানে সূর্যের ভিতরে গিয়ে শক্তি উৎপন্ন হয়। এই শক্তিটা হচ্ছে তাপ শক্তি এবং আলোক শক্তি, অর্থাৎ তাপ এবং আলোক শক্তি হিসেবে আমরা সেটাকে দেখতে পাই। এটা আমাদের পৃথিবীতে আসে, এবং যেহেতু সূর্য একটা নক্ষত্র তার মানে সূর্য থেকে কিন্তু আমরা এই তাপ এবং আলো তার ভিতরে ঘটে থাকা এই রাসায়নিক বিক্রিয়ার ফলেই পেয়ে থাকে। বুঝতে পেরেছ? তাহলে এই যে সূর্যের অভ্যন্তরে যে ফিউশন নামে নিউক্লিয়ার বিক্রিয়াটা হয় সেটার ফলে বিপুল পরিমাণে শক্তি সৃষ্টি হয়, যেটা তাপ শক্তি এবং আলোক শক্তি হিসেবে আমাদের পৃথিবীতে আসে, এবং আমরা পৃথিবীর যে জীবরা রয়েছি তারা সেই আলোটাকে গ্রহণ করে থাকি। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে এই যে সূর্যের যে আলোটা সেটাকে কিন্তু আমরা নানাভাবে ব্যবহার করতে পারি। এরকম একটা ব্যবহার হচ্ছে ফটোভোল্টাইক প্যানেল বা সৌর প্যানেল। তোমরা হয়তো দেখে থাকবে যে আমাদের দেশে বিশেষ করে শহরের দিকে যে বড় বড় বিল্ডিং
বিল্ডিংগুলোর উপরে সোলার প্যানেল বসানো হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে দিনের বেলায় যে সূর্যের যে আলোটা আছে সেই সূর্যের আলোটা এই যে সোলার প্যানেলগুলো গ্রহণ করে এবং সোলার প্যানেলগুলো গ্রহণ করে তাদের ভিতরে থাকা যে ছোট ছোট বৈদ্যুতিক যন্ত্র রয়েছে সেই যন্ত্রগুলোর মাধ্যমে এই যে সূর্যের আলো এটাকে রূপান্তরিত করে। আমরা সকলে জানি শক্তির রূপান্তর সম্ভব, শক্তি একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয়। যেমন হচ্ছে যেমন তোমরা চিন্তা করে দেখো যে যখন আমরা কারেন্টের সুইচ অন করি, মনে করো তুমি এখন পড়তে বসেছো, তো পড়তে বসার জন্য তোমার কি লাগবে? অবশ্যই আলো লাগবে এবং বাতাস লাগবে। তো তাহলে তুমি ফ্যান ছাড়বে এবং লাইটটা জ্বালাবে। তো এখন তুমি কি করবে? যখন তুমি হচ্ছে কারেন্টের সুইচটা অন করবে তখন হচ্ছে তোমার ঘরে বাতি জ্বলে উঠবে এবং ফ্যানটা চলবে। এই যে তুমি যখন কারেন্টের সুইচটা অন করছো সেখানে কি রয়েছে? সেখানে বিদ্যুৎ শক্তি রয়েছে। এই বিদ্যুৎ শক্তিটা কিসে রূপান্তরিত হচ্ছে? এই বিদ্যুৎ শক্তিটা তুমি যে লাইটটা জ্বালাচ্ছ সেখানে আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। একইভাবে যখন তোমার ফ্যান চলছে তখন হচ্ছে বিদ্যুৎ শক্তিটা ওই ফ্যানে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে? শক্তি একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয়। তো তাহলে এই যে সূর্যের যে আলো এবং তাপ রয়েছে, বিশেষ করে সূর্যের আলো, সেটা কি করবে? সেই সূর্যের আলোটা এই ফটোভোল্টাইক প্যানেলের মাধ্যমে সূর্যের আলোটা হচ্ছে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করবে এবং এই বিদ্যুৎ শক্তি পরবর্তীতে যে বিল্ডিংয়ে লাগানো হচ্ছে, মানে যে বিল্ডিংয়ে এই সোলার প্যানেলটা দেওয়া হয়েছে সেই বিল্ডিংয়ে বা সেই ঘরের তোমার হচ্ছে বিদ্যুতের চাহিদাটা পূরণ করে থাকবে। অর্থাৎ সেই বিদ্যুৎটাকে ব্যবহার করে লাইট জ্বালানো বা হচ্ছে কি তোমার যদি ফ্যান চালানোর প্রয়োজন হয় বা টিভি চালানোর প্রয়োজন হয় সেই কাজগুলো খুব সহজে করা সম্ভব। আচ্ছা, এটা তো একটা গেল। আরেকটা হচ্ছে কি বড় সোলার কনস্ট্রেটর। তোমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ, খেয়াল করেছো? এখানে দুটো ছবি আছে। প্রথমটা কিন্তু সোলার প্যানেল বা হচ্ছে সৌর প্যানেল, আর দ্বিতীয় যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে স্পেনে অবস্থিত সৌরশক্তি টাওয়ার বা হচ্ছে সোলার কনসেন্ট্রেটর। তো এইটা কি করে? এটার ভিতরে তোমরা যদি ভালো করে একটু কাছ থেকে দেখো তাহলে দেখবা যে এটার ভিতরে যে ছোট ছোট যে আমরা চারকোনা চারকোনা যে জিনিসটা দেখতে পাচ্ছি এগুলো কি জানো? এগুলো হচ্ছে আয়না। তো আয়না অথবা লেন্স সাধারণত এই সোলার কনসেন্ট্রেটরে ব্যবহার করা হয়। কি করা হয়? অনেকগুলো আয়না একসাথে এভাবে গোল গোল করে দেখো লাগানো হয়েছে। এই আয়না লাগানোর ফলে কি হয়? আয়না কি করে? আয়না হচ্ছে একটা সমতল জায়গা যেখানে যদি সূর্যের আলো বা তাপ পড়ে তখন সেটা খুব সহজে প্রতিফলিত হতে পারে। তো কি হয়? সূর্যের আলোটা যখন এটার উপর পড়বে স্বাভাবিকভাবে এখানে যে আয়নাগুলো আছে সেই আয়নাগুলোর উপর পড়ে সেটা কি হবে? প্রতিফলিত হবে। তাহলে এখানে তাপ এবং সূর্যের আলো এভাবে করে প্রতিফলিত হবে এবং যেহেতু এটা একটা গোল করে অবস্থান করছে তার মানে এগুলো যখন সূর্যের আলো এবং তাপকে প্রতিফলিত করবে তখন হচ্ছে এই একটা জায়গায়, মানে এই একটা স্পেসিফিক জায়গায় তখন সূর্যের আলোটা বা সূর্যের তাপটা ঘনীভূত হয়ে যাবে। ঘনীভূত হওয়া কি বোঝাচ্ছে? মানে হচ্ছে এরা একসাথে এই জায়গাটা অবস্থান করবে। বিষয়টা অনেকটা এরকম যে মনে করো হচ্ছে এই যে এরকম যদি একটা মানে এরকম যদি একটা অংশ থাকে এবং এটার ভিতরে হচ্ছে তোমার আয়না লাগানো আছে, তো সূর্য থেকে আসা তাপগুলো কি হচ্ছে? এখানে আয়নাগুলো দ্বারা প্রতিফলিত হচ্ছে। তো আয়নাগুলো দ্বারা যদি প্রতিফলিত হয়, মানে সবগুলো আয়নাতেই ভাবে প্রতিফলিত হচ্ছে, তাহলে তোমরা চিন্তা করো যখন প্রতিফলিত হবে তখন এই তাপ মানে সূর্যের যে তাপ এবং আলো সেটা কিন্তু এই একটা জায়গায় ঘনীভূত হয়ে যাচ্ছে, মানে এই একটা জায়গায় তারা অবস্থান করছে। জাস্ট আমি একটা হচ্ছে জাস্ট ডেমো দিয়ে বুঝালাম, এটা এমনি ছবি। তো এই একটা জায়গায় তারা কি হচ্ছে? সূর্যের তাপটা ঘনীভূত হচ্ছে। যখনই সূর্যের তাপটা ঘনীভূত হচ্ছে সাধারণত এই একটা জায়গায় সূর্যের তাপটাকে ফোকাস করা হয় যে এই জায়গাটা সূর্যের তাপটা বেশি থাকবে। তো এইটার উপর নির্ভর করে বা এই পদ্ধতিটাকে ব্যবহার করে মানে এখানে হচ্ছে গিয়ে যে বাষ্পটা তৈরি হচ্ছে বা এখানে যে হচ্ছে তোমার তাপটা তৈরি হচ্ছে এইটাকে ব্যবহার করে তোমার নানা ধরনের বৈদ্যুতিক কাজ করা সম্ভব হয়। ঠিক আছে? আচ্ছা, আর শীত প্রধান দেশে যে সকল দেশে হচ্ছে কি তোমার 6 মাস শীত রয়েছে বা 4 মাস 5 মাস ধরে শীত রয়েছে, বরফ পড়ে, সেই সকল শীত প্রধান দেশে হচ্ছে পানি সহজে গরম করার জন্য এবং ঘর গরম রাখার জন্য সৌরশক্তি ব্যবহার করা হয়। কিভাবে? এই গ্রিন হাউসের মাধ্যমে যে হচ্ছে চারপাশে তোমার মনে করো কাচের দেয়াল, কাচের ঘর থাকে এবং সূর্য আলো যখন এই ঘরের ভিতরে প্রবেশ করলে সেই ঘরটাতে গাছ থাকলে কি হবে? তোমার হচ্ছে কি তোমার ওই রুমটা মানে একটু গরম হয়ে থাকবে। কারণ কি? সূর্য আলোটা যখন
ওই কাচের ঘরে প্রবেশ করবে সে তখন বেশি হচ্ছে কি মানে বের হতে মানে সবচেয়ে লম্বা তরঙ্গ দৈর্ঘ্যে বের হবে। বা হচ্ছে যে আমরা যেটা বলতে পারি যে গ্রিন হাউসের মধ্যে কি ঘটে, সূর্যের আলোটা যখন ওই গ্রিন হাউসের মধ্যে প্রবেশ করে গ্রিন হাউসের ভিতরে থাকা উদ্ভিদগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটায় এবং শ্বসন ঘটায়। তো এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে কি করছে, সে তো হচ্ছে গিয়ে অক্সিজেন তৈরি করছে এবং অক্সিজেনের মাধ্যমে ওইখানে থাকা গাছ বা মানুষ এরা কিন্তু অক্সিজেনটা পাচ্ছে এবং এর ফলে যে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাচ্ছে ওই রুমটা কিন্তু উত্তপ্ত হচ্ছে বা ওই রুমটা কিন্তু গরম থাকছে এই কার্বন ডাইঅক্সাইড বের হওয়ার কারণে। এবং এই কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে ওই গ্রিন হাউস থেকে বা ওই রুম থেকে বাইরে বের হতে পারছে না। এখন যদি সূর্যের আলো না থাকতো তাহলে উদ্ভিদ সালোক সংশ্লেষণ ঘটাতে পারতো না, ফলে অক্সিজেন তৈরি করতে পারতো না, ফলে ওই রুমে থাকা কোনো উদ্ভিদ কোনো মানুষই কিন্তু বেঁচে থাকতে পারতো না। তাহলে শীত প্রধান দেশে হচ্ছে পানি গরম রুম গরম রাখার জন্য বা ঘর গরম করার জন্য কিন্তু সৌরশক্তি ব্যবহার করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে সূর্যের আলো, সূর্যের থেকে আসা আলো এবং তাপ শক্তি ব্যবহার করে মানুষ তাদের চাহিদাটা পূরণ করতে পারে। এরপরে হচ্ছে কি বায়ু শক্তি। বায়ু শক্তিটা কি, বাতাসের শক্তিটাকে কাজে লাগিয়ে মানুষ কি কি ব্যবহার করছে, মানে কি কি জিনিস কি কি কাজে তারা ব্যবহার করছে, এটা হচ্ছে আমরা দেখব। প্রাচীনকাল থেকে মানুষ বায়ু শক্তি ব্যবহার করে এসেছে। কিছুদিন আগেও আমাদের দেশের নদীতে পালতোলা নৌকা একটি খুবই পরিচিত দৃশ্য ছিল, যেগুলো কোনো জ্বালানি বা মানুষের শ্রম ব্যবহার না করে বিপুল পরিমাণ পণ্যকে স্থানান্তর করতে পারত। বাতাসের শক্তি কাজে লাগিয়ে উইন্ড টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়। ডেনমার্ক, উরুগুয়ে, চীন, লিথুয়ানিয়া, জার্মানি প্রভৃতি দেশ বায়ুশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে। বাংলাদেশে কক্সবাজার এবং কুতুবদিয়ায় বায়ুশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা শুরু হয়েছে। বায়ুশক্তি থেকে কোনো দূষিত পদার্থ পরিবেশে ছড়ায় না, এই জন্য এটা একটি পরিচ্ছন্ন শক্তি। এছাড়াও বায়ুশক্তি শেষ হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। বায়ুশক্তিটা হচ্ছে সবচেয়ে সহজলভ্য একটা শক্তি। কেন? কারণ আমরা কিন্তু বাতাসের মধ্যে রয়েছে, আমাদের চারপাশে কিন্তু বাতাস রয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি না যে বাতাসটা রয়েছে বা আমরা বুঝতে পারি না যে হ্যাঁ আমাদের চারপাশে বাতাস রয়েছে। কারণ কি আমরা হচ্ছে কি মানে অনুভব করতে পারি যে হ্যাঁ বাতাস রয়েছে, যখন বাতাসটা বয়ে যায় বা প্রবাহিত হয় তখন আমরা বুঝতে পারি হ্যাঁ এখানে বাতাস আছে। তাছাড়া এই যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অর্থাৎ এই যে আমরা যে অক্সিজেন গ্রহণ করছি, এটা কিন্তু বাতাসের জন্যই হচ্ছে। এখন এই যে বায়ু শক্তি, এটা কিন্তু শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ পৃথিবীতে বাতাস অবশ্যই থাকবে, কারণ বাতাস না থাকলে কিন্তু আমরা অক্সিজেন পাবো না। আচ্ছা, তো এখন আমরা কিন্তু এই রকম পালতোলা নৌকা নিজেরা কিন্তু গ্রামের দৃশ্য আঁকার সময় দিয়েছিলাম, তোমাদের কি মনে আছে? আমরা কিন্তু ছোটবেলায় এরকম পালতোলা নৌকা দিয়েছি এবং এখানে হচ্ছে লম্বা করে একটা পাল বানানো হতো। তো এইখানে হচ্ছে তোমার কাপড়টা হচ্ছে বেঁধে দেওয়া হতো, আসলে দুইটা কাঠির মাধ্যমে কাপড় দিয়ে বেঁধে দেওয়া হতো। আসলে এটা কাজ কি? কাজ হচ্ছে এই যে মনে করো নৌকাটা যে যাবে, নৌকাটা চালাতে যাতে কোনো কষ্ট না হয়, বাতাসটা টেনে টেনে নিয়ে যাবে। এখন বাতাসটা কিভাবে টেনে নিয়ে যাবে? এখানে যে পালতোলা নৌকাটা আছে, এখানে কাপড় দিয়ে এটাকে এরকম বাঁধাই করা হবে। হ্যাঁ, এরকম বাঁধাই করা হবে, যদি এটা পুরোটা দেয়া নাই, কারণ কি আমি বলছি। তো মনে করো এই নৌকাটা হচ্ছে এদিকে যাবে। তো এখন এই নৌকাটা যদি এদিকে যায়, তখন যে মাঝি থাকে সে চিন্তা করে যে আমার নৌকাটা এদিকে যাবে, এখন বাতাসটা কোন দিকে আছে? এখন তার নৌকা এদিকে যাবে, বাতাসটাও এদিকে যাচ্ছে, তার মানে সে পালটা বা হচ্ছে এই যে তোমার যে কাপড়টা সেটা সে এদিকে খুব সুন্দর করে বেঁধে রাখবে। এখন যখন বাতাস প্রবাহিত হবে তার কোনো বৈঠা বাইতে হবে না, শুধুমাত্র হচ্ছে একটু খেয়াল রাখতে হবে যে নৌকাটা যাতে অন্য কোনো দিকে না যেতে পারে, এই জন্য শুধু বৈঠা দিয়ে একটু দিক নির্দেশনার জন্য একটা দিকে যাতে যায় সেজন্য একটু খেয়াল রাখতে হবে। তাছাড়াও তাকে নৌকা বাইতেই হবে না। এখন বাতাসটা মনে করো এদিকে যাচ্ছে, তখন বাতাসটা দিকে গেলে কি হবে? এই কাপড়টাকে ধাক্কা দিবে। এই কাপড়টা যখন ধাক্কা দিবে, কাপড়টা যেহেতু একটু ভারী এবং কাপড়টা হচ্ছে কি ধাক্কা দেওয়ার ফলে এই যে সামনের দিকে এগিয়ে যাবে, এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে কি হবে, এই যখন কাপড়টাতে ধাক্কা লাগবে তখন এই কাপড়টা এদিকে যাবে, তার সাথে এই নৌকাটাও এদিকে যাবে। তো এই নৌকাতে হচ্ছে কোনো মানুষ যেতে পারে বা হচ্ছে কি কোনো পণ্য পরিবহনের সুবিধার জন্য কিন্তু এই বায়ু শক্তিটা পালতোলা নৌকায় ব্যবহার করা হয়। এখন মনে করো যে হ্যাঁ বাতাসটা অনেক বেশি এবং হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে নৌকাটা এদিকে সোজা যাচ্ছে, তো একটু বাঁকা করতে হবে। তখন মাঝিরা প্রয়োজন অনুযায়ী এই কাপড়টাকে খুলে হয়তো ভাঁজ করে দেয় অথবা কাপড়টাকে একটু ছোট করে দেয়, যাতে হচ্ছে বাতাসটা যখন বাতাসটা যদি একটু কম ব্যবহার হয়, এই কারণে তারা প্রয়োজন অনুযায়ী
কাপড়টাকে ভাঁজ করে দিতে পারে, এটা তাদের প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে। তো এইভাবে বাতাসের শক্তিটাকে কিন্তু আমাদের দেশে প্রাচীনকাল থেকে এভাবে ব্যবহার হয়ে আসছে। তো অনেক দেশে হচ্ছে, যেমন হলো ডেনমার্ক, উরুগুয়ে, চীন, লিথুয়ানিয়া, তারপর জার্মানি, তারা কি করে এই বায়ু শক্তিটাকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। কিভাবে করে তোমাদেরকে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে উইন্ড মিল। তোমার নাম শুনেছো? উইন্ড মিল হচ্ছে গিয়ে বায়ুকল। আচ্ছা দেখো এখানে কতগুলো উইন্ড মিলের ছবি দেওয়া আছে। তো উইন্ড মিলের ছবিটা হচ্ছে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে আসলে বাতাসটাকে কিভাবে কাজে লাগানো হয়। তো এই যে দেখো এই ছবিটা, মাঝখানে যে ছবিটা আছে এটা আমরা আগে দেখি। এখানে যে লম্বা লম্বা যে দণ্ড আকারে আছে এগুলো এরকম মানে খুব সূক্ষ্ম, এরকম খুব চিকন করে তোমার মানে এই যে ফ্যানের যে ইয়ে থাকে, তোমার পাত থাকে, সেটার মতো করে এরকম লম্বা লম্বা করে দণ্ড দেওয়া থাকে। এবং এটা হচ্ছে কি তোমার বাতাস যখন যাবে তখন বাতাস গেলে এই জিনিসগুলো মানে এই উইন্ড মিলগুলো এগুলো কিন্তু ঘুরতে থাকে, এটা ঘুরবে। তারপরে এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাতাসের জন্য ঘুরবে। ঘোরার পরে কি হয়, ঘোরার পরে হচ্ছে এই যে ঘুরছে যখন, এইটার ভিতরে টারবাইন থাকে। এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা যখন ঘুরে এটার ভিতরে হচ্ছে টারবাইন থাকে। টারবাইনটা কি? টারবাইনটা একটা মোটরের মতো কাজ করে, যেমন হচ্ছে পানির মোটর দেখেছো না, ঠিক সেরকম এরকম করে পেঁচানো কিছু অংশ থাকে। তো এইটা যখন বাতাসটার জন্য, যখন এই উইন্ডমিল ঘুরবে, এটার সাথে একটা লম্বা তার দেয়া থাকে, ওই তারের জন্য হচ্ছে এইটাও টারবাইনটাই হচ্ছে কি এরকম ঘুরতে থাকে। যত বেশি দ্রুত ঘুরবে তত বেশি ভোল্টেজের বিদ্যুৎ তৈরি হবে। তো এটা মনে করো ঘুরছে, ঘুরতে 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 এটাতে কি করবে, এইটা ঘোরার ফলে যত দ্রুত ঘুরবে ঘুরতে ঘুরতে এক ধরনের বিদ্যুৎ তৈরি করে ফেলবে। এই বিদ্যুৎ শক্তিটা কিন্তু সেই এলাকার তোমার বিদ্যুতের চাহিদাটা পূরণ করে। তাহলে তোমরা বুঝতে পারছি যে বিদেশে হচ্ছে গিয়ে আসলে বিদেশগুলোতে কি করে যে তোমার অনবায়নযোগ্য শক্তির উপরে নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির উপরে নির্ভরশীল হওয়ার চেষ্টা করছে। নবায়নযোগ্য শক্তি কোনগুলি, যেমন পানি, বায়ু শক্তি, এগুলোর উপর নির্ভরশীল হওয়ার চেষ্টা করছে। তো এই যে আমরা দেখে বুঝতে পারছি যে তারা কিভাবে আসলে তাদের দেশে বায়ু শক্তিটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎটাকে উৎপাদন করছে। কারণ একটা সময় কিন্তু তোমার অনবায়নযোগ্য যে শক্তিগুলো আছে সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে, যে গ্যাস, কয়লা, তেল, এগুলো কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু বাতাস, পানি, সূর্যের আলো এগুলো কিন্তু শেষ হবে না। আচ্ছা এর পাশে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা আমরা সবাই চিনি, আমরা অবশ্যই আমাদের ছোটবেলায় অবশ্যই আমরা কিন্তু এই পেপারের পাখা ব্যবহার করেছি। এটা কিন্তু পেপার উইন্ড মিল, অর্থাৎ এটা যদি বাতাসের সামনে ধরো বা তুমি এটা নিয়ে ঘুরতে থাকো, দেখবা যে এটা বাতাসের জন্য এই পেপার উইন্ড মিল কিন্তু ঘুরতে থাকে। এবং আমাদের কিন্তু খুব পছন্দের একটা খেলা ছিল পেপার উইন্ড মিল নিয়ে হচ্ছে ঘোরানো। আচ্ছা তাহলে তোমরা বুঝতে পারছো উইন্ডমিল সম্পর্কে। এখন এই বায়ু শক্তিকে কাজে লাগিয়েও কিন্তু আমাদের দেশেও বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে, একটা হচ্ছে কক্সবাজারে, একটা কুতুবদিয়ায়। এবং তোমরা বুঝতে পারছো যে এই বায়ু শক্তিটা কাজে লাগিয়ে কোনো রকমের জ্বালানি ব্যবহার করা হচ্ছে না, ফলে আমরা বলতে পারি যে এখান থেকে যে বিদ্যুৎ শক্তিটা আমরা পাবো সেটা কিন্তু পরিচ্ছন্ন একটা শক্তি, কারণ এখান থেকে কোনো মানে মিথেন গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড ক্ষতিকর কোনো গ্যাস বের হবে না। আচ্ছা এখন আমরা হচ্ছে তারপরের নবায়নযোগ্য শক্তিটা সম্পর্কে জানবো। তারপরের শক্তিটার নাম কি? পানি শক্তি। পানি শক্তিটাকে কেন বলা হচ্ছে? জলবিদ্যুৎ কেন্দ্রে অতিকায় জলাধারের পানির চাপকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেটি দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে বড় ভূমিকা পালন করে। সৌর বা বায়ু শক্তির মতো অসীম সময়ব্যাপী না হলেও একটা জলবিদ্যুৎ কেন্দ্র অনেক বছর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। যাদের বাসা হচ্ছে চিটাগাং বা হচ্ছে মানে চট্টগ্রাম এলাকায়, অথবা হচ্ছে আমি বলতে পারি যাদের রাঙ্গামাটি জেলায় বাসা, তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে আমি হচ্ছে কোন শক্তির কথা বলছি, পানি শক্তি। তো পানি শক্তিটাকে ব্যবহার করে কিভাবে বিদ্যুৎ শক্তি তৈরি করা যায় এলাকার মানুষরা কিন্তু খুব ভালো করেই জানে। তো বাংলাদেশের যে রাঙ্গামাটি জেলার কাপ্তাই রয়েছে, এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সবচেয়ে বড় যে জলবিদ্যুৎ কেন্দ্র। এবং এখানে কি করা হয়, এখানে একটা সাধারণত প্রথমে যেটা করা হয় যে এখানে একটা বড় একটা জলাধারকে ব্যবহার করা হয়। জলাধার বলতে এখানে জলের আধার, অর্থাৎ পানি রাখা হয় এরকম একটা পাত্রকে ব্যবহার করা হচ্ছে। তো যেটা করা হয় যে একটা জায়গায় কাপ্তাই যে হ্রদ আছে, সেই হ্রদের সাথে এই পানি বিদ্যুৎ কেন্দ্র বা জলবিদ্যুৎ কেন্দ্র যেটা, এটা সম্পর্ক রয়েছে। কিভাবে তোমাদেরকে বলছি। তো পানি বিদ্যুৎ কেন্দ্রতে কি হয় যে এইখানে
একটা বাদ দেয়া থাকে, এটা হচ্ছে উপরে, মনে করো অনেক উপরে, তো অনেক উপরে এখানে বাদ দিয়ে হচ্ছে পানি আটকে রাখা হয়, ঠিক আছে। এই পানিগুলো কোত্থেকে আসে? মোটরের মাধ্যমে পানিটা হচ্ছে কাপ্তাই হ্রদ থেকে বা হচ্ছে পাশের যে নদী আছে সেখান থেকে পানি উঠিয়ে এই যে উপরে জমা রাখা হয়। আচ্ছা, উপরে যখন জমা রাখা হয় অনেক ফুট উপরে এই পানিটাকে আটকে রাখা হয় এবং অবশ্যই বাদ দিয়ে রাখা যাতে পানিটা নিচে পড়ে না যায়। তো যখন বিদ্যুৎ তৈরি করার সময় হবে, অর্থাৎ হচ্ছে যখন তোমার হচ্ছে বিদ্যুৎ প্রয়োজন বা এখন বিদ্যুৎটা তৈরি করতে হবে, সেই সময়টা এই বাঁধটা খুলে দেওয়া হয়। এবং বাঁধ খুলে দিলে কি হবে, এই জায়গাটা চিন্তা করো যে এখানে হচ্ছে বাঁধ খুলে দেওয়া হয়েছে। তো বাঁধ খুলে দিলে কি হবে, পানি কার এখানে থাকবে না, পানিটা হচ্ছে নিচে প্রচন্ড বেগে পড়বে, অনেক জোরে প্রচন্ড স্রোতের সাথে নিচে পড়বে। এই যে যখন অনেক অনেক জোরে নিচে পড়ে তখন কিন্তু তার মধ্যে প্রচুর পরিমাণে শক্তি থাকে। কিছু একটা জিনিস তুমি চিন্তা করো যে তুমি কোনো জিনিসটাকে ছুঁড়ে মারলে অথবা তুমি উপর থেকে কোনো জিনিসকে ফেলে দিলে, এটা কিন্তু অনেক জোরে নিচে পড়ছে। তাহলে পানিটাও সেম, পানি কিন্তু কোনো জায়গায় আটকে থাকে না, পানি কিন্তু প্রবাহমান থাকে। তো এখানেও ঠিক একই ঘটনা ঘটবে, পানিটা হচ্ছে এরকম প্রবল স্রোতের সাথে নিচে পড়বে এবং সে কিন্তু প্রচন্ড শক্তিতে নিচে আঘাত করবে। এইখানে মজার ব্যাপার হচ্ছে এইখানে একটা টারবাইন থাকে। টারবাইন কি একটু আগে বলেছি, এটা একটা মোটরের মতো মেশিন, এটা হচ্ছে কি ঘূর্ণায়মান কুণ্ডলী থাকে এটার ভিতরে। তো এরকম হচ্ছে কি টারবাইন থাকবে। তো যখন পানিটা নিচে এসে পড়বে তখন এই পানিটার যে শক্তিটা, সেই শক্তি দিয়ে এই টারবাইনটা প্রচন্ড জোরে ঘুরবে এবং এই প্রচন্ড জোরে ঘোরার ফলে এখানে আরো একটা মেশিন থাকে যেটা হচ্ছে আমরা বলতে পারি যে কোনো মোটর থাকতে পারে। তো এই যে টারবাইনটা যত জোরে ঘুরবে তত দ্রুত এখানে বিদ্যুৎ উৎপাদন হবে এবং এর ফলে কি হচ্ছে যে এখানে ইঞ্জিনটা থেকে তোমার হচ্ছে পরবর্তীতে তারের মাধ্যমে, বৈদ্যুতিক তারের মাধ্যমে এই বিদ্যুৎটা বিভিন্ন ঘরে ঘরে পৌঁছে যাবে। অর্থাৎ পানির শক্তিটাকে ব্যবহার করে খুব সুন্দরভাবে কিন্তু তোমার এই বিদ্যুৎ শক্তিটা আমরা পাচ্ছি। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, যে পানিটাকে আমরা ব্যবহার করলাম, এই পানিটা তো আমরা ফেলে দিচ্ছি না, এই পানিটা নিচে পড়ছে ঠিকই, এই পানিটা কিন্তু কমে যাচ্ছে না। এই পানিটাকে আবার তোমার হচ্ছে কোন আরেকটা মেশিনের মাধ্যমে এই পানিটাকে আবার উপরে তুলে নিয়ে আসা হয় বা পানিটাকে আবার আটকে রাখা হয় এবং উপর থেকে ফেলে দেওয়া হয়। অর্থাৎ এই জিনিসটা বারবার করে ঘুরতে থাকে। এই বারবার করে ঘুরতে থাকার ফলে কিন্তু কি হচ্ছে, তোমার পানি থেকে খুব দ্রুত বিদ্যুৎ শক্তিটা পাওয়া যাচ্ছে এবং এই পানি থেকে বিদ্যুৎ শক্তির যে ভূমিকা, এটা তোমরা বুঝতে পারছো, এখানে কিন্তু কোনো রকমের মানে বায়ু দূষণ হচ্ছে না বা কোনো রকমের হচ্ছে ক্ষতিকর পদার্থ বের হচ্ছে না। এইভাবে কিন্তু প্রতি বছরই কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি সরবরাহ হচ্ছে, যেটা হচ্ছে একটা দেশের বিদ্যুৎ শক্তির চাহিদা পূরণ করছে। আচ্ছা, বায়োমাস, এরপরে আসো বায়োমাস। বায়োমাস বলতে কি বোঝানো হচ্ছে? বায়োমাস বলতে বিভিন্ন জৈব পদার্থকে বোঝায়। জৈব পদার্থ বলতে জীবদেহ থেকে আমরা যে অংশগুলো পেয়ে থাকি তাকে জৈব পদার্থ বলে। যেমন হাঁস মুরগির খামারের বর্জ্য, রান্নাঘরের উচ্ছিষ্ট, গবাদি পশুর খামারের বর্জ্য, অন্যান্য কৃষি বর্জ্য, কাঠ। এসব বর্জ্যের অনেকগুলো পচনের মাধ্যমে এবং কিছু সরাসরি ব্যবহার করে তাপ এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যায়। আচ্ছা, তো বায়োমাসটা কি? বায়োমাস হচ্ছে কি জীবদেহ থেকে যে আমরা জৈব পদার্থ পেয়ে থাকি। এই জীবদেহ থেকে আমরা কি ধরনের পদার্থ পেয়ে থাকি? যেমন হচ্ছে গিয়ে এই যেমন বিভিন্ন জীবের বর্জ্য, যে হচ্ছে কি তোমার মনে করো গবাদি পশুর খামারের বর্জ্য হতে পারে, হাঁস মুরগির হচ্ছে গিয়ে তাদের মলমূত্র হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে হাঁস মুরগির যে খামারে খাবারগুলো দেওয়া হয় খাবারের বর্জ্য, সবজি যে আমরা সবজি কাটি বা ফল খাটি সেখানে যে খোসাগুলো আছে সেগুলো আছে রান্নাঘরের উচ্ছিষ্ট, সেগুলো বিভিন্ন ধরনের কৃষি বর্জ্য বা কাঠ, এই সবগুলো কিন্তু বায়োমাস হিসেবে পরিচিত। তো এই বায়োমাসের মধ্যে হচ্ছে গিয়ে এইসব বর্জ্যের কি হয়, এইসব বর্জ্যের অনেকগুলো পচনের মাধ্যমে মানে পচানোর ফলে এবং কিছু হচ্ছে সরাসরি ব্যবহার করে কি ব্যবহার করা হয়, তাপ এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন বায়োগ্যাস প্ল্যান্ট। এখন বায়োগ্যাস প্ল্যান্ট তোমরা আশা করি সবাই জানো বায়োগ্যাস কি। বায়োগ্যাস হচ্ছে গিয়ে এই যে বর্জ্যগুলো রয়েছে, এই বর্জ্যগুলোর হচ্ছে গিয়ে পচনের ফলে মানে পচানোর ফলে কি হয়, পচানোর ফলে তোমার এখান থেকে গ্যাস তৈরি হয়, মিথেন গ্যাস তৈরি হয়। ওই মিথেন গ্যাসটাকে ব্যবহার করে তোমার হচ্ছে গিয়ে পরবর্তীতে রান্নাঘরের গ্যাসের চাহিদা পূরণ করা সম্ভব। তো এখান থেকে হচ্ছে মানে বায়োগ্যাস প্ল্যান্ট ব্যবহার করে তার থেকে জ্বালানি গ্যাস এবং তার পাশাপাশি উর্বর জৈব সার পাওয়া যায়, যেগুলো পরবর্তী সময় কৃষি জমিতে ব্যবহার করা যায়। জৈব সার পরিবেশ বান্ধব, রাসায়নিক সারের মতো পরিবেশ দূষণ করে না। মানুষ এবং অন্যান্য পশু পাখি ক্রমাগত জৈব বর্জ্য উৎপাদন করে, তাই বায়োমাসকে নবায়নযোগ্য সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে কি হয়, বায়োগ্যাস একটা প্ল্যান্ট ব্যবহার করা হয়, এটা খুব বড়সড় একটা প্ল্যান্ট। তো হচ্ছে এটার ভিতরে হাঁস মুরগির খামারের বর্জ্য ফেলে দেওয়া হয়, তারপর
রান্নাঘরের উচ্ছিষ্ট, শাকসবজির উচ্ছিষ্ট, গবাদি পশুর হচ্ছে খামারের বর্জ্য, অন্যান্য কৃষি বর্জ্য, বিভিন্ন ধরনের বর্জ্য হচ্ছে এই বায়োগ্যাস প্ল্যান্টে ফেলে দেওয়া হয়। তো বায়োগ্যাস প্ল্যান্টে ফেলে দেওয়ার পরে সেখানে হচ্ছে এটাকে পচানো হয়। তো পচানোর পরে কি হয়, সেখান থেকে গ্যাস বের হয় এবং অবশ্যই বায়োগ্যাস প্ল্যান্টটা ঢেকে রাখা হয়। তো এখান থেকে যে গ্যাসটা বের হয় সেটা আমরা জ্বালানি গ্যাস হিসেবে ব্যবহার করতে পারি। তাছাড়া এখান থেকে যে সারটা পাওয়া যায় বা পচানোর ফলে যা কিছু থাকে সেটা কিন্তু আমরা জৈব সার হিসেবে বিভিন্ন ফসলের ক্ষেত্রে বা হচ্ছে বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এই জৈব সার হচ্ছে অবশ্যই পরিবেশ বান্ধব, কারণ এটা হচ্ছে খুব সহজে পচে যায় মাটির সাথে এবং এখান থেকে কোনো রকমের খারাপ বর্জ্য পদার্থ বা হচ্ছে খারাপ গ্যাস উৎপাদন হয় না। মানুষ এবং অন্যান্য পশু পাখি ক্রমাগত জৈব বর্জ্য উৎপাদন করে। এই জন্য যেহেতু ক্রমাগত জৈব বর্জ্য উৎপাদন করছে, অর্থাৎ যে বিভিন্ন জীব যে তাদের দেহ থেকে এই ধরনের বর্জ্য পদার্থ উৎপাদন করছে, তার মানে কি বায়োমাস এটা কখনো শেষ হবে না এবং এটাকে কিন্তু বারবার ব্যবহার করা যাচ্ছে। অর্থাৎ এই বায়োমাসগুলোকে ব্যবহার করে জ্বালানি গ্যাস ব্যবহার করা হচ্ছে, যেটা হচ্ছে রান্নার কাজে আমরা রান্নার গ্যাস যেটা আমরা ব্যবহার করি তার বদলে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এই জন্য এটা কিন্তু একটা নবায়নযোগ্য সম্পদ। এরপরে দেখো বনাঞ্চল। বনাঞ্চলটা কি? পৃথিবীর বিভিন্ন স্থানে ভৌগোলিক এবং জলবায়ুগত কারণে নানা ধরনের বনের সৃষ্টি হয়েছে। পৃথিবীর মানুষ এবং জীবজগতের সকল প্রাণী নিঃশ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের একটা বড় অংশ এই বনাঞ্চল সরবরাহ করে। মানুষের প্রয়োজনের অনেক বস্তু বন থেকে সংগ্রহ করা হয়। যথাযথ নিয়ম মেনে বনজ সম্পদ সংগ্রহ করা হলে সময়ের সঙ্গে সঙ্গে প্রাকৃতিকভাবে বন সেগুলো পূরণ করে ফেলে। তাহলে বনাঞ্চলটা কি? বনাঞ্চলটা হচ্ছে, তোমরা দেখবা যে আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক বড় বড় বন সৃষ্টি হয়েছে, যেমন অ্যামাজন বন, আমাদের যে সুন্দর বন সেটা রয়েছে, তারপরে এমন আরও অনেক বন রয়েছে। তো বন থেকে কী পাই? বনাঞ্চলে হচ্ছে বিশাল একটা উদ্ভিদ জগৎ রয়েছে। তো সেখান থেকে অবশ্যই আমরা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে থাকি। তাছাড়া অক্সিজেন পাওয়ার পাশাপাশি আমরা কিন্তু বন থেকে নানা ধরনের বস্তু সরবরাহ করি, যেমন হচ্ছে বন থেকে আমরা কাঠ সরবরাহ করতে পারি বা হচ্ছে গিয়ে আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় ওষুধ তৈরি করার প্রয়োজনীয় ওষুধগুলো আমরা কিন্তু এই গাছ থেকে পেয়ে থাকি। তাছাড়া যেমন রাবার গাছ থেকে আমরা রাবার পেয়ে থাকি। ঠিক আছে, এরকম আরও অনেক কিছু রয়েছে আমরা বনজ সম্পদ থেকে পাই, বন থেকে আমরা এগুলো পূরণ করে থাকি। আচ্ছা, তাহলে বলা যায় যে বনাঞ্চল হচ্ছে পৃথিবীর একটা নিজস্ব সম্পদ এবং এই সম্পদটা কিন্তু আমরা হচ্ছে ব্যবহার করছি এবং আমরা কিন্তু এগুলো ব্যবহার করলেও এটা একেবারে শেষ হয়ে যায় না, এটা কিন্তু বারবার এদের ব্যবহারটা চলতেই থাকে। এরপরে হচ্ছে ভূতাপীয় শক্তি। তো ভূতাপীয় শক্তি হয়তো তোমাদের মনে হতে পারে যে এটা নতুন, আসলে নতুন না। এটা আসলে এক ধরনের শক্তি, যে এক ধরনের শক্তি হচ্ছে আমরা মানে পৃথিবীর যে তাপ, সেই তাপটাকে ব্যবহার করে শক্তিটা তৈরি করা হয়। দেখো, ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায় সেখানে তাপমাত্রা তত বেশি হতে থাকে। এই তাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা সম্ভব। তাহলে ভূপৃষ্ঠ থেকে, যেমন একটা মাটি, আমরা যে এখন মাটির উপর রয়েছি, তার নিচে যত গভীরে যাওয়া যাবে তত কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে, কেননা পৃথিবীর অভ্যন্তরে হচ্ছে গিয়ে উত্তপ্ত অবস্থায় গলিত পদার্থ রয়েছে একদম পৃথিবীর মাঝখানে। তো তার মানে কি, যত আমি নিচের দিকে যাব তত হচ্ছে গিয়ে তাপমাত্রা বাড়বে, অর্থাৎ হচ্ছে এই গরম তাপটা উপরের দিকে আসতে থাকবে। তো এই তাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা সম্ভব। এটি করার জন্য কি করতে হবে? পাইপ ব্যবহার করে ভূগর্ভে পানি প্রবেশ করানো হয়। তাহলে পাইপ ব্যবহার করে কি করা হচ্ছে? ভূগর্ভে পানি প্রবেশ করানো হয় এবং সেখানে পানি ভূগর্ভস্থ তাপের কারণে উত্তপ্ত বাষ্পে পরিণত হয়। তাহলে একটা পাইপ ব্যবহার করে আমরা মাটির মধ্যে সে পাইপটা দিয়ে দিব এবং পাইপের মধ্য দিয়ে হচ্ছে পানিটাকে প্রবেশ করানো হবে। পানিটা যখন প্রবেশ করানো হবে, যেহেতু পৃথিবীর ভিতরে তাপমাত্রা বেশি, এই তাপমাত্রা বেশি থাকার কারণে পানিটা বাষ্পে পরিণত হবে। তখন অন্য একটা পাইপ দিয়ে বাষ্পটাকে বের করে এনে সেটি কাজে লাগানো হয়। যে সকল দেশে আগ্নেয়গিরি রয়েছে বা ভূপৃষ্ঠ থেকে স্বল্প গভীরতাতেই তাপ রয়েছে, সেসব দেশে ভূতাপীয় শক্তি কাজে লাগানোর ভালো একটা সুযোগ রয়েছে। তাহলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো, মনে করো এটা হচ্ছে মাটি, তো মাটির ভিতরে আমি হচ্ছে একটা লম্বা পাইপ দিয়ে দিলাম এবং এটা হচ্ছে অনেক গভীর করা হয়। অনেক গভীর করার পরে এখান থেকে হচ্ছে পানিটা নিচের দিকে নামানো হবে, পানি, ঠিক আছে, H2O। তো পানিটাকে নিচের দিকে যখন নামানো হচ্ছে, পৃথিবীর যে তাপ, সেই তাপের কারণে হচ্ছে এই পানিটা বাষ্পে পরিণত হবে এবং উল্টা দিক থেকে তখন আরেকটা পাইপ এখানে ভিতরে প্রবেশ করানো হয়। তো যখন বাষ্পে পরিণত হচ্ছে, সেই বাষ্পটা আরেকটা পাইপের মাধ্যমে সেই বাষ্পটাকে উপরে নিয়ে আসা হচ্ছে। তাহলে মাটির ভিতরে বাষ্প তৈরি করে, পানির বাষ্প তৈরি করে সেটাকে আবার মাটির উপরে নিয়ে আসা হচ্ছে। তো এই যে তোমার হচ্ছে গিয়ে সেই বাষ্পটাকে দিয়ে, মানে বাষ্পটাকে দিয়ে হচ্ছে তখন
আমরা তাকে ব্যবহার করে বিভিন্ন কাজে লাগাচ্ছি। মানে বাষ্পটাকে দিয়ে আমরা হয়তো হচ্ছে বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারছি, বা বাষ্পটাকে দিয়ে হচ্ছে জ্বালানি তৈরি করতে পারছি, যে কোনো একটা কাজে আমরা লাগাতে পারবো। তো যে সকল দেশে হচ্ছে আগ্নেয়গিরি রয়েছে, তো আগ্নেয়গিরি যেটাতে রয়েছে অবশ্যই মাটির কাছাকাছি, তার তাপমাত্রাটা বেশি পাওয়া যাবে। অথবা দেখা যাচ্ছে যে মাটির যত কাছে তোমার তাপমাত্রাটা বেশি পাওয়া যাচ্ছে, সেই সকল এলাকাতেই কিন্তু আমরা এই ভূতাপীয় শক্তিটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আচ্ছা, কোথায় ভূতাপীয় শক্তিকে ব্যবহার করা হয়? এখানে দেখো, আইসল্যান্ড, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইত্যাদি দেশগুলো ভূতাপীয় শক্তি কাজে লাগানোর উপযোগী। আইসল্যান্ডে তাপের চাহিদা 90% ভূতাপীয় শক্তি থেকে সরবরাহ করা হয়। ভূতাপীয় শক্তি উৎপাদনে পরিবেশ দূষণ ঘটে না, তাছাড়া এই শক্তিও প্রায় অসীম। তাহলে হচ্ছে এই সকল দেশে কিন্তু ভূতাপীয় শক্তিটাকে কাজে লাগানো হচ্ছে, এবং বিশেষ করে আইসল্যান্ডে তোমার হচ্ছে যেহেতু সেখানে বরফ বেশি দিন থাকে, অর্থাৎ এটা কিন্তু শীত প্রধান দেশ, তো এই এলাকাতে কিন্তু তোমার 90% ভূতাপীয় শক্তি সরবরাহ করা হচ্ছে, এবং এর ফলে কোনো রকমের বায়ু দূষণ হয় না, কোনো রকমের ক্ষতিকর গ্যাস যেমন মিথেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো কিছু তৈরি হয় না। তাহলে বুঝতে পারছো যে ভূতাপীয় শক্তিও কিন্তু একটা নবায়নযোগ্য শক্তি। আর এখানে তোমাদের হচ্ছে গিয়ে ছবিটা দেখতে পাচ্ছ, যে এটা আসলে বায়ুকল বা উইন্ডমিলের ছবি। নেদারল্যান্ডসে একটি গ্রামে ব্যবহৃত উইন্ডমিল বা বায়ুকল। আসলে যেটা দেখা যাচ্ছে যে আমাদের দেশে কিন্তু এই নবায়নযোগ্য শক্তিগুলো খুব বেশি ব্যবহার করা হয় না। হয়তো বায়ুকল একটা তৈরি হয়েছে কক্সবাজারে, বা আমাদের হচ্ছে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেখানে আমরা পানিটাকে ব্যবহার করছি। এই যে ছোট ছোট কিছু কাজ, ছোট ছোট কিছু শক্তি আমরা কিন্তু ব্যবহার করছি এখন, কিন্তু বাইরের দেশগুলোতে তারা কিন্তু যে গ্যাস, কয়লা, যেহেতু এগুলো শেষ হয়ে যাবে, এগুলোর উপর নির্ভরশীলতা কমানোর জন্য তারা কিন্তু অনেক দিন ধরেই এই বায়ুকল বলো, ভূতাপীয় শক্তি, পানি শক্তি, ঠিক আছে, তারপরে হচ্ছে সূর্যের আলোটাকে ব্যবহার করা শুরু করেছে, এবং ভবিষ্যৎ পরিকল্পনা তাদের কিন্তু অনেক সুদূর প্রসারী। তো আমাদেরকেও কিন্তু এখন থেকে এই সকল শক্তি ব্যবহারে অভ্যস্ত হতে হবে, যাতে হচ্ছে ভবিষ্যতে আমরা এই গ্যাস, কয়লার উপর থেকে নির্ভরশীলতা কমাতে পারি। তো আজকে পর্বে আশা করি তোমরা বুঝতে পেরেছো নবায়নযোগ্য শক্তিগুলোর উদাহরণ। এই নবায়নযোগ্য শক্তিগুলো কিন্তু আমাদের দেশে এখন বেশি করে চালু করা প্রয়োজন। তো তোমাদের আশা করি এই বিষয়ে কোনো কনফিউশন নেই। তো আমরা হচ্ছে আগামী ক্লাসে নবায়নযোগ্য শক্তির সুবিধা অসুবিধাগুলো জানবো। তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। সবাইকে আগামী পর্বের জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।